এটাই কিন্তু রামপ্রসাদের জন্মভিটে। আর এই যে হাঁটতে হাঁটতে আমাদের চোখে পড়ে গেল জোড়া মন্দির। এই রামপ্রসাদের স্নানের ঘাট কিন্তু এখনো অনেক প্রসিদ্ধ। এখানে প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষজন আসেন। আমরা আগের পর্বে দেখিয়েছিলাম হালিশহরে কোন কোন জায়গা পরপর ঘুরলে তোমাদের সুবিধা হবে, তো সেগুলোই কিন্তু আগের ভিডিওতে দেখানো রয়েছে। চাইলে তোমরা এর আগের ভিডিওটা দেখে নিতে পারো, তাহলে কিন্তু হালিশহর ঘুরতে তোমাদের সুবিধা হবে। তো চলো আজকে আমরা দ্বিতীয় পর্বের ভিডিওটি শুরু করছি। আর এই যে এই পার্কের পাশেই রয়েছে কিন্তু রামপ্রসাদ ঘাট, রামপ্রসাদের স্নানের ঘাট। এই যে, আর এইদিকে কিন্তু রামপ্রসাদের ভিটে। তো চলো আমরা আগে প্রবেশ করি রামপ্রসাদ ঘাটে। এই যে রামপ্রসাদ ঘাটের বাঁদিকে রয়েছে কিন্তু ভোলে বাবার একটি শিবলিঙ্গ, আর এখানে কিন্তু রামপ্রসাদের একটি মূর্তি, আর রয়েছেন কিন্তু বজরংবলী। দেখে বুঝতে পারছো এখানে বজরংবলীর মূর্তিটা কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর এইদিকে কিন্তু মানে রামপ্রসাদের জীবনী নিয়ে নিদর্শন, বিভিন্ন রকমের নিদর্শনকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। মানে কবে কি হয়েছিল সেগুলো কিন্তু লেখা রয়েছে এবং প্রত্যেকটাকে নিদর্শনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। তো চলো এবার আমরা ঘাটের দিকে যাই এবং তোমাদেরও দেখাই। কথিত আছে রামপ্রসাদ কালী পুজোর পরের দিন নিজের হাতে করা মূর্তি এই গঙ্গাবক্ষে বিসর্জন দিতে এসে তিনি নিজেও এই গঙ্গাবক্ষে মিলিয়ে গেছিলেন। এই রামপ্রসাদের স্নানের ঘাট কিন্তু এখনও অনেক প্রসিদ্ধ। এখানে প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এবং এখানে স্নান করেন। এই যে এখানে কিন্তু অনেক বিগ্রহ রয়েছেন বজরংবলী, ভোলেনাথ, আরও অনেক দেবদেবীর ফটো এবং মূর্তি রয়েছে। আর সঙ্গে কিন্তু রয়েছে রামপ্রসাদের জীবনী নিয়ে। এই যে রামপ্রসাদ যে গঙ্গা বক্ষে তলিয়ে গেছিলেন মাকে নিয়ে, তো সেটাই কিন্তু এখানে নিদর্শন ফুটিয়ে তোলা হয়েছে। তো চলো আমরা ঘাটের দিকে প্রবেশ করি এবং তোমাদের দেখাই। রামপ্রসাদ ঘাট কিন্তু অনেকটাই এই যে এটা কিন্তু বিপিন বিহারী পার্ক, যেটা আগে দেখালাম, তারই পাশে কিন্তু এই গঙ্গাবক্ষ। দেখো কত সুন্দর এখানে বড় করে বাঁধানো রয়েছে এই ঘাটটা। আর এখানে কিন্তু ঘাটে একদমই খুব সুন্দর গঙ্গার জল এসে রয়েছে দেখো। আর এর পাশে কিন্তু রয়েছে হালিশহর ফেরিঘাট। দেখে বুঝতেই পারছো এটা হালিশহর ফেরিঘাট। আর এই জায়গাটা দেখো কি বিশাল, মানে রামপ্রসাদের যে ঘাট সেটার যে মাহাত্ম্য সেটা কিন্তু এটা দেখেই বোঝা যাচ্ছে যে এত সুন্দর একটি জায়গা। রামপ্রসাদ ঘাটের দু সাইডে কিন্তু এখনো অনেক সাধু সন্ন্যাসীদের দেখা পাওয়া যায়। আর তোমাদের বলে রাখি এই যে এখানে কিন্তু শিক্ষারত রামপ্রসাদ, তারপরে তন্ত্রগুরু সবকিছুই পরপর এখানে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। রামপ্রসাদ ঘাট থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। আর যে অটোগুলো তোমরা দেখতে পাচ্ছ এই অটোগুলো করে কিন্তু তোমরা স্টেশনে যেতে পারো বা স্টেশন থেকে ডাইরেক্টলি অটোতে করে এখানে আসতে পারো। আমাদের এই যে পিছনে দেখতে পাচ্ছ রামপ্রসাদ ঘাট, আমরা কিন্তু আগে সেটাই দেখলাম এবং তোমাদেরও দেখালাম। আর এই যে রাস্তা ধরে হাঁটছি, এই রাস্তা ধরেই কিন্তু সেই সময় তো এই রাস্তা ছিল না, তখন জঙ্গল ছিল। তো তথাকথিত আছে যে এই রাস্তা ধরেই নাকি রামপ্রসাদ গেছিলেন মাকে নিয়ে গঙ্গাবক্ষে এবং সেখানেই তলিয়ে গেছিলেন। তো সেটা তো আমি তোমাদের দেখালাম। তো চলো এবার যাই রামপ্রসাদ ভিটের দিকে, আর সেটাও তোমাদের দেখানোর চেষ্টা করি। যদিও বা বৃষ্টি এসে বেশ খানিকটা সময় আমরা ভিডিও করতে পারিনি এবং তোমাদের দেখাতে পারিনি, তো তাই জন্য একটু সন্ধে সন্ধে হয়ে গেছে। আর এই পায়ে হেঁটে যেতে যেতে আমাদের চোখে পড়লো এই দুটি সুন্দর মন্দির। আর এই মন্দিরগুলো দেখেও কিন্তু বোঝা যাচ্ছে যে এতেও কিন্তু ইতিহাসের ছাপ লেগে রয়েছে। আমরা তোমাদেরকে বলবো হালিশহরে তোমরা কিন্তু পায়ে হেঁটেই ঘুরতে পারো। আর এই যে হাঁটতে হাঁটতে আমাদের চোখে পড়ে গেল জোড়া মন্দির, তো এটা তোমাদের দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু দুটোতেই রয়েছেন বাবা মহেশ্বর। এই যে হালিশহরে এত এত জায়গা আছে না, মানে আমরা হাঁটছি দুপা করে একটা করে জায়গা দেখছি আর দাঁড়িয়ে পড়ছি। মানে সত্যি হালিশহরে এত জায়গা জানতাম না। আর এই জোড়া মন্দির থেকে কিন্তু আর একটুখানি এগিয়ে এসেই আমাদের চোখে পড়লো রামপ্রসাদ সেনের ভিটে বাড়ি,
তো চলো আমরা ভিটে বাড়িতে প্রবেশ করব। আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছে দেখে বুঝতেই পারছো চারিদিকে কিন্তু জল দেখা যাচ্ছে। আর এখানে অনেকেই মানে সাধু সন্ন্যাসীরা রয়েছেন, এই যে মন্দিরের বাইরে, মন্দিরের গেটের বাইরে সকলেই রয়েছেন। আর এই যে একটা জিনিস চোখে পড়লো, মন্দিরের ঠিক সামনে একটি দেওয়ালে রয়েছে রামপ্রসাদের স্মৃতি হিসাবে কিছু ছবি আঁকা। তো চলো আমরা ভিতরে প্রবেশ করি। আর ভিতরে প্রবেশ করতেই আমাদের চোখে পড়লো মন্দির কিন্তু খোলা রয়েছে। তো চলো মন্দিরের সামনে প্রথমে এসে ভাবছি মন্দিরটা আগে দর্শন করব, তো মন্দির তো খোলাই থাকবে, আগে আমরা মন্দিরের চারিপাশটা ঘুরে নিই। যেহেতু আজকে মেঘলা ওয়েদার, তো সন্ধে হয়ে যাবে, সেই জন্য আমরা আগে চারিদিকটা ঘুরে নিই। মন্দিরে পুজো এবং দর্শনের সময় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সকাল 7:30 থেকে দুপুর 12টা এবং বিকেল 3টে থেকে সন্ধে 7:30 পর্যন্ত। নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল 7:30 থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। ভোগ প্রসাদ নেওয়ার নিয়ম হলো সকাল 9টা থেকে 10টার মধ্যে কিন্তু কুপন সংগ্রহ করে নিতে হয়। ভোগ পাওয়া যায় বেলা 1টার পরে। তো বন্ধুরা, সামনের দিকে এগিয়ে যেতেই কিন্তু আমাদের চোখে পড়লো একটি পুকুর। হ্যাঁ, এই পুকুরে কিন্তু অনেক রকমের মাছ রয়েছে। এই পুকুরে কিন্তু অনেক বড় বড় মাছ রয়েছে। হ্যাঁ, এই দেখো কত বড় বড় মাছ রয়েছে, এবং কালারিং মাছও রয়েছে কিন্তু এর মধ্যে। এখানে অনেকে খাবার দিচ্ছে, দেখো জায়গাটা। ওখানে অনেক কয়টা মাছ আছে না, একটা আসবে। এখানে মাছ রয়েছে, কচ্ছপ রয়েছে। তো চলো জায়গাটা ঘুরে দেখি। আর এখানে পায়রা দেখো, কত পায়রা। বাবার মৃত্যুর পর কেরানির কাজ নিয়েছিলেন প্রসাদ, কিন্তু হিসাবের খাতাতেই গান লিখে রাখতেন। ঊর্ধ্বতনরা অসন্তুষ্ট হলেন। শেষমেশ মনিবের কানে যেতেই তিনি খাতা দেখলেন, গানের ভাব ও ভাষায় মোহিত হলেন। রামপ্রসাদকে সেই সময় বিনা কাজেই 30 টাকা মাসোহারা বন্দোবস্ত করেছিলেন। আমরা এই জায়গাটাতে এসেছি, আর এসে দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রতিনিয়ত অনেক মানুষজনই আসেন। আর আজকে মেঘলার জন্য মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এখনো সন্ধ্যা হয়নি। কিন্তু তাও এই বৃষ্টি হয়েছে, তাও কিন্তু যথেষ্টই মানুষের সমাগম রয়েছে। আর এই যে আমার ডান সাইডে রয়েছে কিন্তু একটি ছোট মানে বাঁধানো ঝিল বলতে পারো, বা যেখানে রয়েছে কিন্তু অনেক রকমের মাছ এবং কচ্ছপ, সেটাও তোমাদের দেখানোর চেষ্টা করলাম। বলো, রামপ্রসাদের জন্মভিটাটা কেমন লাগছে? হ্যাঁ, তো সব জায়গায় তো নতুন নতুন জায়গা, ভালো তো লাগবেই। এটা কিন্তু রামপ্রসাদের জন্মভিটে, যেখানে কিন্তু পুজো হচ্ছে। তো সেটাও দেখানোর চেষ্টা করছি, যদি দেখাতে পারি তো। আচ্ছা, ফটো তোলা ক্যামেরা করা নিষেধ আছে। এই মন্দিরের মধ্যেই আছেন কিন্তু মা কালী, আর এই মা কালীকেই নিষ্ঠাভাবে পুজো করতেন রামপ্রসাদ সেন। তো চলো এবার রামপ্রসাদের ভিটের যে মন্দির রয়েছে তাতে প্রবেশ করব। তো যদিও বা বাইরে লেখা রয়েছে ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো যদি পারি তাহলে তোমাদের দেখাবো, আর যদি পসিবল না হয় তাহলে তোমাদের বাইরে থেকে দেখিয়ে রাখি। এটাই কিন্তু রামপ্রসাদের জন্মভিটে। বাংলা সঙ্গীত ভাণ্ডারে শ্যামা সঙ্গীতের প্রসঙ্গ উঠলেই পান্নালাল, কমলাকান্ত, নজরুলের পাশাপাশি রামপ্রসাদের নাম সমস্বরে উচ্চারিত হয়। বাংলার এই সাধক কবির অতুলনীয় সৃষ্টি বর্তমান প্রজন্মের কাছে বিস্মিত প্রায়। মন্দিরের ঠিক সামনেই রয়েছে ধূপকাঠি এবং মোমবাতি জ্বালানোর জায়গা। আর মন্দিরের ডান সাইডে রয়েছে কিন্তু একটি শিবলিঙ্গ, আরও একটি বকুল গাছ, যে বকুল গাছে কিন্তু সকলে মনস্কামনা পূরণের জন্য সুতো বেঁধে রাখেন। আরও রয়েছে কিন্তু একটি কক্ষ, যেখানে রয়েছেন রামপ্রসাদ ধ্যানমগ্ন অবস্থায়। মন্দিরের ভিতরে কিন্তু মায়ের মূর্তি রয়েছে, যেখানে একদমই ছবি তোলা বারণ, সেই জন্য তোমাদের দেখাতে পারলাম না। আর বাইরে থেকে যতটা পারলাম ততটাই তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো অবশ্যই কিন্তু তোমরা একদিন সময় করে চলে আসতে পারো এই হালি শহরে। আর হালি শহর ঘুরে আমাদের একটা জিনিস মানে নজরে আসলো, যে হালি শহরের আনাচে কানাচে কিন্তু অনেক কিছু রয়েছে যেগুলো দেখবার মতো। আর হালি শহরে কিন্তু অনেক স্নানের ঘাট রয়েছে, খুব সুন্দর সুন্দর স্নানের ঘাট। তার মধ্যে আমরা আমাদের আসার পথে যতগুলো পেরেছি ততগুলোই তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো অবশ্যই কিন্তু একদিন হালি শহর এসে ঘুরে যেতে পারো। মন্দিরের ডান সাইডে রয়েছে কিন্তু একটি পঞ্চবটী বন। শোনা যায় এই পঞ্চবটী বনেই রামপ্রসাদ পঞ্চমুণ্ডাসনের উপর বসে সাধনা করতেন। হালিশহর স্টেশন থেকে মাত্র 15 টাকার বিনিময়ে কিন্তু তোমরা সরাসরি এখানে চলে আসতে পারো। বন্ধুরা, আজকের হালি শহরের ভিডিও এখানেই শেষ করছি। এখনো বাকি ছিল নিগমানন্দ
আশ্রম, যেখানে সন্ধে হয়ে গেছে, সেই জন্য আজকে আর যাবো না, সেটা আমি অন্য একটা ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দাও বন্ধুদের কাছে। তোমরা যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।